হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন, হাসি খুশি আছেন। আজ দুর্গা চতুর্থী। তো আজকে আমি দুটো ঘটনা বলে তবে এই পুজোর মধ্যে আর বলবো না, কারণ দেখুন সবাই আনন্দ করবে, ঠাকুর দেখতে বেরোবে, কেউ কেউ হয়তো বাইরে বেড়াতে যাওয়ার প্রোগ্রাম আছে। তো আমি ওই জন্য আর মানে দুর্গা পুজোর মধ্যে আর বলবো না, ঠিক আছে? তারপর ওই লক্ষ্মী পুজোর পর আমার একটা অপারেশন করবার ব্যাপার আছে আমার। হুম। তো তার জন্য আবার কয়েকটা দিন হয়তো বাদ যাবে। তাই অক্টোবরে খুব একটা বেশি এগোতে পারবো না। হুম। তাই বড় বড় ঘটনাগুলো আমি কাছে রেখে দিয়েছি, যে তারপরে আমি শোনাবো সব। তো আজকে ঘটনা দুটো শুনুন, কেমন লাগে আমাকে জানাবেন। প্রথম ঘটনাটা আমাকে পাঠিয়েছেন প্রসূন ভট্টাচার্য। প্রসূন ভট্টাচার্য বলছেন যে এটা তার প্রপিতামহের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা। প্রপিতামহ মানে বাবার যিনি ঠাকুরদা। তো বলছে যে হাওড়া থেকে হাওড়া থেকে সাধারণত, আপনারা একটু বলে দেবেন আমি যদি ভুল হই, 17টা স্টপেজ মনে হয় আছে বাগনান পর্যন্ত, তাই তো? এটা আবার বাগনানের ঘটনা। তো 17টা স্টপেজ আছে, এবং বাগনানে ওখান থেকে আরো 20 মিনিট গেলে নুনটিয়া স্টপেজ আছে। নুনটিয়া, যদি কেউ নাম শুনে থাকেন বলবেন। সেখান থেকে আরো 10 মিনিট যদি আপনি পায়ে হেঁটে যান, তাহলে পড়বে চন্দ্রভাগ গ্রাম। 14টা শিব মন্দির আর জাগ্রত দুর্গা মায়ের মন্দির সমেত এই গ্রামটায় অনেক পুণ্যাত্মা জন্মগ্রহণ করেছেন, যার মধ্যে এই প্রসূন ভট্টাচার্যের প্রপিতামহ সুরেন্দ্রনাথ, স্বর্গীয় সুরেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয় জন্মেছিলেন ওইখানে। তো ঘটনাটা ওনাকে নিয়ে। ব্যাপারটা হলো যে উনি ওনার মৃত্যুকালীন সময় বা পরিস্থিতি কিভাবে বুঝতে পেরেছিলেন? তাহলে কি উনি স্নায়ুবিজ্ঞান বা সূর্যবিজ্ঞান এইসব কিছু জানতেন, বা ঘটনাটা একেবারেই কাকতালীয় বা অলৌকিক? জানি না, আপনারা তো এত ঘটনা শোনেন আমার মুখ থেকে, তো বিচার করবার ভাগটা আপনাদের উপরই দিলাম। আগে ঘটনাটা শুনুন। এবং এই ঘটনাটা এই প্রসূন ভট্টাচার্য শুনেছেন এনার ঠাকুমা নিভারানী ভট্টাচার্যের কাছ থেকে। তো ঘটনাটা আমি শুরু করি। বলছেন একদিন শীতকাল, বেলা 11টা বাজে। তো সুরেন্দ্রনাথ ভট্টাচার্য তার নাতিকে ডেকে বললেন, দাদু একটু এদিকে আসো তো। তো নাতি গেল। এই নাতি কিন্তু প্রসূন ভট্টাচার্যের বাবা। তো নাতি দাদুর কাছে যাওয়ার পরে দাদু নাতিকে বললেন যে দাদু, একটা কাজ করো তো তুমি, এই গ্রামের মধ্যে এই লোককে তুমি একটু ডেকে আনো আমার কাছে। নাতি তাই করল। গ্রামের যে লোকের নাম উনি করেছেন তাদের খবর দিলেন। খবর দেওয়ার পর তারা তো এলেন। এসে তখন তারা জিজ্ঞাসা করছেন যে ঠাকুরমশাই, আপনি আমাদের ডেকেছেন কেন? তখন সুরেন্দ্রনাথ ভট্টাচার্য বললেন যে আমি ডেকেছি বিশেষ কারণে। দেখো, এতদিন আমি তোমাদের এই গচ্ছিত, টুকটাক তোমরা যে আমার কাছে গচ্ছিত রেখেছিলে সম্পত্তি, সেগুলো আমি রক্ষণাবেক্ষণ করেছি। কিন্তু আজ থেকে 5 দিন বাদে 6 দিনের দিন আমি দেহত্যাগ করব। তাই এই জিনিসগুলো তোমরা, তোমাদের জিনিস তোমরা নিয়ে যাও। কারণ আমার নাতিরা ছোট, ওরা তো পারবে না। আর ছেলে সব কিছু জানে না, ও কিন্তু গুলিয়ে ফেলবে কোনটা কার। তখনকার দিনে নিম্নবিত্ত, গ্রামের নিম্নবিত্ত আয়ের মানুষেরা করতেন কি, ব্যাংক ব্যবস্থা ছিল না। তারা করতেন কি, যে কোনো ব্যাংক আছে সামনের লোকালিটি, সেখানে জমা রাখবো। তারা করতেন কি, তাদের ওই টুকরো টাকরি, সোনা রূপো বা কোনো দরকারি কাগজ, তারা করতেন কি, গ্রামের কোনো সম্মানীয় বা নিষ্ঠাবান মানুষের কাছে তারা ওগুলো জমা রাখতেন।
যে না, আমার এখানে গচ্ছিত আছে, আমার ঠিক আছে, আমার দরকার মতো আমি নেব। তাই ইনি ছিলেন সৎ নিষ্ঠাবান ব্রাহ্মণ সুরেন্দ্রনাথ ভট্টাচার্য মশাই, ইনার কাছে এই গচ্ছিত ছিল। তো উনি ওদের হাতে দিলেন, তারা মৃদু আপত্তি করল। আপত্তি করেও কিন্তু দাদা ঠাকুরের মুখের পরে কথা বলবার সাহস তাদের নেই। তারা তাদের সেই সব জিনিস নিয়ে যে যার মতো চলে গেল। কিন্তু অবাক হলো, কি করে বলছেন উনি 6 দিনের দিন মারা যাবেন বা দেহত্যাগ করবেন। এইবার ওই বাড়িতে দীর্ঘদিনের এক মানুষ ছিলেন, নাম হচ্ছে জ্যোতি দাদু। সেই জ্যোতি দাদুকে ডেকে সুরেনবাবু বললেন যে, জ্যোতি, তুমি একটু চন্দ্র মিস্ত্রিকে খবর দাও তো। এই চন্দ্র মিস্ত্রি হচ্ছে ওই গ্রামের একমাত্র রাজমিস্ত্রি। তো জ্যোতি দাদু চন্দ্র মিস্ত্রিকে ডেকে আনলেন। ডেকে আনার পর চন্দ্র মিস্ত্রি যখন এলেন, তখন সুরেন্দ্রনাথ ভট্টাচার্য বলছেন যে, চন্দ্র, আজ থেকে 6 দিনের দিন ভোরে আমি দেহ রাখবো, দেহত্যাগ করব। আমি একটা জায়গা দেখিয়ে দিচ্ছি তোমাকে, তুমি এখানে একটা মন্দির করবে আমার। জায়গাটা দেখিয়েও দিলেন এবং বললেন, এই মন্দিরের মেঝে কিন্তু লাল রং হবে আর কালো বর্ডার দেবে, এই নাও টাকা। হতভম্ব চন্দ্র মিস্ত্রি সেই টাকা হাত পেতে নিল, এবং দাদা ঠাকুরের মুখের পরে কথা বলার সাহস তো কারো নেই। উনি জ্ঞানীগুণী পণ্ডিত, নিষ্ঠাবান একজন ব্রাহ্মণ, সবাই খুব মান্যিগণ্যি করে। সেই চন্দ্র মিস্ত্রি হাতে টাকা নিয়ে সে সেই মন্দির তৈরির মালপত্র সামগ্রী আনতে চলে গেল এবং এনেও নিল। ওই জ্যোতি দাদুকে দিয়ে, যে জ্যোতি দাদুর কথা বললাম, ওই জ্যোতি দাদুকে দিয়ে সুরেন্দ্রনাথ ভট্টাচার্য বাড়ির মধ্যে একটা বড় নিম গাছ কাটিয়ে রেখেছিলেন টুকরো করে, যে ওই কাঠে তার শবদেহের সৎকার হবে। এইবার এই 5 দিনের মধ্যেই ঘটনাগুলো ঘটছে। একদিন তিনি নিভারানী ভট্টাচার্যকে ডাকলেন, বলে, বৌমা শোনো। তো উনি গেছেন। তো বলছেন যে, দেখো, আজ পর্যন্ত যত পুজো আচ্ছা যা কিছু করেছি, এই অর্থগুলো রয়েছে, টাকা, এইগুলো রাখো। আর এই থালা বাসন গামছা শাড়ি কাপড় যা আছে, আমি তোমাদের ব্যবহার করবার পূর্ণ অনুমতি দিলাম। আজ থেকে এগুলো তোমরা ব্যবহার করতে পারো, আর এই টাকাগুলোকে রাখো। কি করবেন নিবারণী ভট্টাচার্য? অমান্য করতে পারেন না শ্বশুর মশাইয়ের কথাটা। বললেন, ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। কিন্তু সবাই খুব ঘটনাটা শুনে তারা জিনিসটা মানতে পারছেন না, যে কি করে বলছেন যে আমি 5 দিন বাদে 6 দিনের দিন ভোর রাতে আমি চলে যাব, দেহত্যাগ করব। এটা কখনো হয়? কেউ এরকম বলতে পারে? এরপর উনি ওনার পুত্রকে ডেকে, প্রসূন ভট্টাচার্যের যিনি ঠাকুরদা, তাকে ডেকে বললেন যে, আমাদের বাড়ির যে বেলগাছটা আছে, ওই বেলগাছের চারপাশটা পরিষ্কার করে দে, পরিষ্কার করে গোবর জল দিয়ে ওখানে পুরো লেপে দিবি, আর ওইখানে আমার চিতা সাজানো হবে। আর একটা কথা বলি, আমি যখন দেহত্যাগ করব, ওই বেলগাছ পর্যন্ত আমার 4 নাতি আমাকে কাঁধে করে যেন নিয়ে যায়। আমার 4 নাতি আমাকে যেন কাঁধে করে নিয়ে যায় ওইখানে। আর আমি যখন চলে যাব, আমি দুটো সংকেত দিয়ে যাব। আমাদের যে পুরনো বাড়িটা আছে, মাটির বাড়ি, উপরে টিন দেয়া, দেখবি ওখানে ওই টিনের উপরে ঝনঝন আওয়াজ হবে কিছু একটা পড়ার মতো। আর নারকোল গাছের কচি সবুজ পাতা, ওইটা আমি ছিঁড়ে দিয়ে যাব। এটাই প্রমাণ। তো যাই হোক, সব তো হলো। ঠিক যেদিন মারা যাবেন, 5 দিনের দিন, উনি আবার ওনার নাতিকে ডাকলেন, এই প্রসূন ভট্টাচার্যের বাবাকে ডাকলেন। ডেকে বললেন, দাদু শোনো। তো উনি তো গেলেন, যে বলছে, হ্যাঁ দাদু
বলো। তারপর যে তুমি একটু মির্জাপুরে যাও, মির্জাপুরে ওই যে হরিনাম সংকীর্তন করে ওদের লোককে ডেকে নিয়ে এসো। নাতি চলে গেছে, সেই মির্জাপুরে যারা হরিনাম সংকীর্তন করে তাদের নিয়ে এসছে। তাদের তিনি বললেন যে দেখো, আগামীকাল সকালে আমি দেহত্যাগ করব, 10 দিন আমার ঘাট কাজ হবে, 11 দিনের শ্রাদ্ধ হবে, তা এই নাও খরচ। আমার ঘাট কাজের দিন এবং আমার শ্রাদ্ধের দিন তোমরা হরিনাম সংকীর্তন করবে, সেই বাবদ এই খরচা আমি তোমাদের হাতে তুলে দিলাম। তারাও অবাক, কি করে এটা সম্ভব? তারা খরচা তুলে দিয়েছেন, দাদা ঠাকুরের মুখের পরে কেউ কথা বলতে পারবেন না, তারা নিয়েছে। এবার সবাই না খুব উৎসুক ব্যাপারটা নিয়ে। এইবার এলো সেই মোক্ষম দিনটা, অর্থাৎ 5 দিন রাতের ঘটনাটা। উনি নিভারানী ভট্টাচার্য মানে উনার পুতের বউকে বললেন, পুত্রবধূকে বললেন যে বৌমা, ভোরবেলা তো আমি চলে যাব, আজকে আমাকে আর আমিষ কিছু দিও না, আর খাটে আমার বিছানা করো না, আমার বিছানা নিচে করে দিও। আর ওনার পুত্রকে বলেছিলেন, মানে প্রসূন ভট্টাচার্যের ঠাকুরদাকে বলেছিলেন যে ওইখানে বাটিতে দেখবি গঙ্গা জল আর চামচ রাখা আছে, যখন আমার ঘর ঘর শব্দ উঠবে আমার মুখে 3 চামচ গঙ্গা জল দিস। সেই মতো সব রাখা ছিল। উনি পুজো সেরে এলেন, এসে বাড়িতে গরু ছিল, সেই গরুর দুধ 1 বাটি চুমুক দিয়ে খেয়ে ওই মেঝের বিছানাতে উনি শুয়ে গেলেন, নিচে বিছানায় শুয়ে গীতা পাঠ করতে লাগলেন। বাইরে সব উৎসুক, বাবা, কাকারা, জ্যাঠা, পিসিরা সব ঘরের বাইরে সব উৎসুকভাবে দাঁড়িয়ে আছে। নিজস্ব কিছু এলাকার কিছু আত্মীয় স্বজন তারাও, যে এটা কি সত্যিই হবে না কি, খুব উৎসুকভাবে উনি শুয়ে শুয়ে ওই গীতায় চোখ বোলাচ্ছেন আর গীতা পাঠ করছেন আস্তে আস্তে। ঠিক যখন 10টা বাজে তখন ওই প্রসূন ভট্টাচার্যের ঠাকুরদা মানে ওনার পুত্র, সুরেন্দ্রবাবুর পুত্র, প্রসূনবাবুর বাবা এবং নিভারানী দেবী, তারা 3জন ঘরে ঢুকলেন। ঘরে ঢুকে দেখলেন যে গীতাটা ওনার বুকের উপরে এরম রাখা, হাত দুটো ঠিক এইভাবে রেখেছেন গীতার উপরে, এবং ওনার শরীরে হাত দিয়ে দেখলেন শরীর ক্রমশ উত্তপ্ত হচ্ছে। রাত ঠিক 2টোর সময় শরীর খারাপ ক্রমশ বাড়তে লাগলো এবং ঘর ঘর আওয়াজ হতে লাগলো। কিছুক্ষণ বাদে ওনার পুত্র সেই বাটি থেকে চামচে করে গঙ্গা জল ওনার মুখে 3বার দিলেন এবং উনি নিজেকে সত্য প্রমাণ করে ঠিক 2:58 এই পার্থিব মায়া ছেড়ে পরলোকে পাড়ি দিয়ে দিলেন, অর্থাৎ মারা গেলেন। এবং পরদিন সকালে যথারীতি তার সেই 4 নাতি কাঁধে চেপে ওই বেলগাছের নিচে তাকে দাহ করা হলো। এবং যা বলেছিলেন আমি 2টো সংকেত দিয়ে যাব, ঠিক যখন উনি মারা গেলেন তারপরে সবাই শুনতে পেল বাড়ির যে পুরনো আগের যে মাটির ঘট, উপরে টিনের চাল দেয়া, তার উপরে ঝমঝম করে কিছু পড়ার আওয়াজ, এবং একটা নারকোলের ডাল, কচি পাতার ডাল খসে নিচে পড়ে গেছে। জানি না এটা কি ব্যাপার। তাহলে কি উনি কি স্নায়ু বিজ্ঞান বা সূর্য বিজ্ঞান জানতেন না? এটা একেবারেই অলৌকিক, না একেবারেই কোইন্সিডেন্ট? কি করে হয়? আমি এরকম অনেকটা শুনেছি যে আগে অনেকে, এই তো আমি আর বেশি দিন নেই, হ্যাঁ আমি এই কাল পরশু, এইরকম আমার ঘটনা কিন্তু আছে। কি জানি এনারা, এখন দেখুন শাস্ত্রজ্ঞ পণ্ডিত টণ্ডিত নিষ্ঠাবান ব্রাহ্মণ হয়তো কোনো কিছু বুঝতে পেরেছিলেন তাই বলেছিলেন। তো যাই হোক, আপনারা শুনলেন, শুনে যে যার মতো আপনারা
কমেন্টে নিশ্চয়ই লিখতে পারেন যে উনি কি সূর্যবিজ্ঞান না স্নায়ু বিজ্ঞান জানতেন, না এটা একেবারে অলৌকিক অথবা কাকতালীয়। জানি না, আমি ঘটনাটা আপনাদের শোনালাম। পরের ঘটনায় যাচ্ছি। অমিত মল্লিক শিলিগুড়িতে থাকে। তো অমিতের খুব ইচ্ছে যে এই ঘটনাটা আমি আপনাদের শোনাই। ঘটনাটা ওর বাবার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা। অমিতের বাবার নাম স্বর্গীয় অরুণ মল্লিক। তো অমিত বলছে যে আমরা বাবা জ্যাঠাদের মুখে শুনেছি যে আমরা বাংলাদেশ থেকে আগত, বাংলাদেশ থেকে আমরা এসেছি। যদিও আমি বাংলাদেশ কোনোদিন চোখে দেখিনি, আমার ভারতেই জন্ম, যেমন আমারও সেম। তো যাই হোক, তা বলছে আমার বাবা চাকরি পাওয়ার আগে, মানে মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসে উনি পরে চাকরি পেয়েছিলেন। তো বলছে চাকরি পাওয়ার আগে বাবার প্রচণ্ড মাছ ধরার নেশা ছিল। আর বাবাদের একটা গ্রুপ ছিল বন্ধু। তার মধ্যে অমল কাকু বলে একজন ছিল, নারায়ণ কাকু ছিল, অশোক কাকু ছিল, তো এইরকম। আরেকজনের নামও ঠিক মনে করতে পারছে। তা বলছে যে আমার বাবার ভীষণ মাছ ধরতে যাওয়ার নেশা। তা ওই অমল কাকু বোধহয় ওই তখন ওই মারুতি যে পিক আপ ভ্যানটা বেরিয়েছে, সবে ইন্ট্রোডিউস হয়েছে, তখন ওই গাড়ির খুব চাহিদা ছিল। তো একজন গাড়িটা কিনে ওই ওনার বন্ধু ওই অমল কাকু গাড়ি কিনেছিলেন এবং কাউকে চালানোর জন্য আর কি, মানে ভাড়ায় খাটা টাটার জন্য এরকম ইয়ে করেছিলেন। একদিন হয়েছে কি, ওরা ঠিক করেছেন, এরপর উনি চাকরি পেয়েছিলেন, মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসে চাকরি করতেন। তো সেই মতো অবস্থা একদিন ওনারা এই চার বন্ধু ঠিক করলেন যে ওনারা মাছ ধরতে যাবেন। কোথায়? এবার মেছুড়ে যারা হয় না, মানে মাছ ফাছ তারা সব সুলুক সন্ধানগুলো জানে। কোথায়? জলপাইগুড়িতে চ্যাংমারি বলে কোনো জায়গা আছে। আপনারা দেখুন, যারা জলপাইগুড়ি থাকেন আছেন এরকম কোনো জায়গা দেখুন, আমি নামটা বললাম, চ্যাংমারি বলে একটা জায়গা আছে, সেইখানে মাছ ধরতে যাবে। তা অমল কাকু, অশোক কাকু, নারায়ণ কাকু আর এই অরুণবাবু সব রয়েছেন। এবার যেখানে মাছ ধরতে যাবেন সেই চ্যাংমারি বলে যে পুকুরটা বা ডোবাটা আছে, ওই সম্বন্ধে ওনাদের কোনো কিন্তু আইডিয়া ছিল না। আর তখনকার দিনে হাইওয়েটাই এত বড় প্রশস্ত ছিল না, তো বুঝতে পেরেছেন এখন যেমন হয়েছে। আমি যখনকার কথা বলছি একদম আলাদা, ভিন্ন। তো এইবারে ওই অমল কাকু গাড়ি চালাচ্ছেন, যে ওই তো ওই জলপাইগুড়িতে ওই চ্যাংমারির ওখানে যে পৌঁছেছেন। এবার যেখানে ওই পুকুর বা ডোবাটা আছে ওইখানে না, মানে আপনার ওই কি বলে, গাড়ি ঢোকার রাস্তা নেই, পায়ে হেঁটেও লোকে কোনো রকম যেতে পারবে, ঠিক আছে? মানে একটা সাইকেল গেলে পাশ দিয়ে একটা লোক হেঁটে যেতে পারবে না, ঠিক এত সরু। তখন ওরা গাড়িটা দূরে রেখে ওইখানে ঢুকেছে, ঢুকে ওই পুকুর বা ডোবাটার থেকে মাছ মারতে শুরু করেছে। এবং সবই মানে রুই কাতলা না, সব জিওল টাইপের মাছ, মানে শোল, মাগুর, কই, ল্যাঠা, টাকি, এই সমস্ত মাছ, পুঁটি প্রচুর ধরেছেন। মানে বিকেল 4টে পর্যন্ত পুরো ঘাপিয়েছেন ওই ডোবাটায়, জানেন তো। এবার ওনারা পুকুরে মাছ ধরছেন, আশেপাশে কিন্তু একটা লোকও নেই, আশেপাশে একটা লোকও নেই। তো যাই হোক, মাছ টাছ তো প্রচুর ধরেছেন। এবার 4টে বেজে গেছে, তখন বলছে এই অনেক মাছ ধরা হয়ে গেছে, ব্যাগ তো ভর্তি জিওল মাছ, চল এবারে বাড়ি ফেরা যাক। তা সেই গাড়ির ডিকিতে সেই মাছের ভর্তি ব্যাগ ওই ঢুকিয়ে গাড়ি স্টার্ট করেছে। এবার অমল কাকু গাড়ি চালাচ্ছে। অমল কাকু যখন গাড়ি চালাচ্ছে তখন তখন ন্যারো রাস্তা, খুব একটা বড় চওড়া প্রশস্ত হয়ে ছিল না। তো যেখান থেকে গেছিল সেখান থেকে হাইওয়েতে উঠতে বোধ আর কিছুটা সময় লাগবে। তো যাই হোক, যখন গাড়িটা চালিয়ে আসছে দেখছে গাড়ির পরে টপাটাপ 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 গাড়ির চালে ইট পড়ছে, ছোট 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 ইট পড়ার আওয়াজ। যেমন শিলাবৃষ্টি হলে টাপুটুপ টাপুটুপ করে এই গাড়ির চালে পড়লে আপনারা যেমন আওয়াজ পান, সেই রকম। কখনো কখনো গাড়ির সাইডেও এরকম মনে হচ্ছে। অমল কাকু গাড়ি দাঁড় করিয়েছে, দাঁড় করিয়ে বাইরে বেরিয়েছে, বাইরে বেরিয়ে দেখছে না কোথাও কিছু নেই। তাহলে ভাই এই ঢিল কোথার থেকে পড়ছে, টপাটপ টপাটপ এরকম পড়ছে, সে কুল পড়ার মতো, কুলের গাছ ঝাঁকা দিলে যেমন টপাটপ কুল পড়ে ওই রকম গাড়ির ছাদে পড়ছে, সাইডে পড়ছে। কখনো কখনো গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে নিজে থেকে, আবার স্টার্ট করে আবার চালানো হচ্ছে, নতুন গাড়ি। এত মুশকিলে পড়েছেন অমলবাবুরা।
তো তখন সন্ধে হয়ে গেছে। এবার গাড়ি স্টার্ট করে আবার কিছুটা এগোনোর পরে দূরে দেখছেন একটা টিমটিমে একটা আলো দেখতে পাচ্ছেন। তো তখন সেইটাকে তাক করে রাস্তা দিয়ে যেতে যেতে ওইখানে যখন পৌঁছলেন দেখলেন হ্যাঁ ওটা একটা চায়ের দোকান। এবার ওনাদের খিদেও লেগে গেছিল। এবার ওই দোকানিকে বলেছেন যে চা বিস্কুট দিতে। তো সবাই চাটা খাচ্ছেন, কিন্তু অমল কাকু জিনিসটা খুব একটা সুবিধের মনে হয়নি। হ্যাঁ, যে এইরকম হবে কেন? আর ওই রাস্তায় কোনো লোকও তো দেখলাম না যেখান থেকে মাছ ধরলাম। হ্যাঁ, এর মধ্যে অনেক কিছু হয়েছে, অনেকবার গাড়ি বন্ধ হয়েছে, পাশ থেকে হাসির আওয়াজও পেয়েছেন, কেউ যেন হাসছে, গাড়ি চালাতে চালাতে পরিষ্কার শুনেছেন। তখন অমল কাকুর খটকা লাগাতে অমল কাকু ওই চায়ের দোকানিকে জিজ্ঞাসা করে, দাদা এরকম আমরা মাছ ধরে আসছি, তা গাড়ির পরে টপাটপ টপাটপ করে এরকম করছে। তখন দোকানদার বলছে যে আপনারা কোথায় গেছিলেন মাছ ধরতে? তখন দিক নির্দেশিকা করেছে যে চ্যাংমারি বলে যে ইয়েটা আছে ওইখানে, যে ভিতর দিক দিয়ে পায়ে হেঁটে যেতে হয়, গাড়ি ঢোকে না, ওই ডোবাটায়। বলে উড়ে সর্বনাশ, কি করেছেন আপনারা? আরে মশাই, ওখানে সকাল 10টা পর্যন্ত একটা দুটো লোক দেখা যায়, বেলা 12টার পর থেকে ওখানে লোক যায় না। বলে কেন? বলে ওই জায়গাটা হন্টেড, ওই জায়গাটায় অশরীরী থাকে, অনেক অনেক কিছু দেখেছে, কেউ যায় না ওই রাস্তা। আপনারা ওখান থেকে মাছ তুলে এনেছেন আর সেইটা আবার নিয়ে যাচ্ছেন বাড়িতে? আপনার তো একটু গেলে গাড়ি উল্টে দেবে, এখন তো ইট পড়ছে, এরপরে গাড়িটাকে উল্টে দেবে। তখন হচ্ছে তাহলে, বলে মাছগুলো সব শুদ্ধ ফেলুন আগে। এবার তখন অমল কাকু বলছে যে এই অরুণ, মানে ওই অমিতের বাবাকে বলছে, অরুণ এই ব্যাগটা বের করে মাছগুলো ফেল। এবার দোকানি রেডে করে পড়েছে, বলছে মাথা খারাপ নাকি, আপনি এখানে মাছ ফেলছেন? এখানে মাছ ফেলবেন না, আপনারা তো ঝাড়ে বংশে নিবংশ হবেন আর উল্টে আমারও ক্ষতি হবে। তারপরে তাহলে, বলে কোনো জায়গাতেই আমার দোকান ছেড়েও কোনো জায়গাতে একসাথে ওই মাছ ফেলবেন না। তারপরে তাহলে কি করব? বললো একজন ডিগিতে বসুন, ডিগিটা খোলা রেখে গাড়ি চালান, আর মাছটাকে গাড়ি যাবে, মাছ একটা দুটো করে রাস্তায় ফেলতে ফেলতে যাবেন। এইটাই হচ্ছে একমাত্র পথ, এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা কিন্তু নেই প্রাণে বাঁচার আপনাদের। এবার তো শুনে এনাদের ভয় লেগে গেছে, এনারা আগে পাছে কিছু জানতেন না যে এই জায়গাটা হন্টেড, ওই রাস্তায় বেলা 12টার পর লোকজন যাতায়াত করে না। আর ওরা তখন মনে ভাবলো যে এত মাছ তুলছি, কোনো লোককে তো দেখলাম না। এইবারে ওই অরুণবাবু, মানে অমিতের বাবা, উনি পিছনে বসেছেন। অরুণবাবু বেঁচে নেই, মারা গেছেন। আর অমলবাবুও মারা গেছেন, একমাত্র নারায়ণ কাকু বেঁচে আছে, আমি বলে দিলাম আপনাদের, ওই নারায়ণবাবু এখনো রয়েছে। তো বললো অরুণ তুই পিছনে বস তাহলে। অরুণ বোধহয় ওই অশোকবাবুকে নিয়ে পিছনের ডিকিতে বসেছে, বসেই মাছ ফেলতে ফেলতে যাচ্ছে। বলছে সে কি অভিজ্ঞতা, বলে জিওল মাছ ধরুন, কই মাছ রাস্তার পরে ফেলছি, ঠাক করে লাফাচ্ছে, ভ্যানিশ। মাছ ফেলতে ফেলতে যাচ্ছে, পিং পং বলের মতো এরকম ড্রপ খেতে খেতে মাছ ভ্যানিশ। একটা দুটো করে মাছ ফেলতে ফেলতে যখন বাড়িতে পৌঁছেছে, মাছ শেষ। হুম, বাড়ি পর্যন্ত মাছ শেষ। ঠিক এইভাবেই দোকানদার বলে দিয়েছিল, এইভাবেই ফেলবেন, এমনভাবে ফেলবেন যাতে শেষ হয়ে যায় বাড়ি পৌঁছতে পৌঁছতে। কিন্তু পরদিন থেকে অরুণবাবুর ধুম জ্বর। আর সে জ্বর মানে কি, বাম্পার জ্বর, সে জ্বর আর ছাড়ে না। আর তখনকার দিনে দেখুন, এখন যেমন খুব হায়ার অ্যান্টিবায়োটিক বেরিয়েছে, ডাক্তাররা দেয়, ভাইরাস হলেও, ভাইরাস ফিভার হলেও দেয়, ওগুলো ইউজ করে। তখন তো এতটা বেরোয়নি, তখন বড় জোর ওই টেট্রাসাইক্লিনের যুগ, বুঝলেন তো, কি মাইসিন বা সাইক্লিন এই জাতীয় ওষুধের যুগ, কারণ আমিও খেয়েছি তো আমি জানি। তো এবার জ্বর কমে না, ডাক্তার দেখিয়েছে, এবং শুধু অরুণবাবুর জ্বর না, অরুণ, পরে খবর পাওয়া গেল অরুণবাবু সাথে যারা ছিল, অমলবাবু, অশোকবাবু, নারায়ণবাবু, সব শুদ্ধ পড়েছে জ্বরে। তারপর যখন দেখেছে আর জ্বর কমছে না, উল্টে খারাপ হচ্ছে, তখন সেই বড় ডাক্তার তান্ত্রিক, তাকে ডাকা হলো, যে এই ব্যাপার হয়েছে। সে শুনে বললো আপনি তো বড় বাচ্চা বেঁচে গেছেন, তো মেরে দেয়নি, এইটা কপাল ভালো। এইসব জায়গায় কেউ মাছ ধরতে যান? হ্যাঁ, এ তো ওই যেখানে মাছ ধরছিলেন ওইখানেই যে মেরে দেয়নি, এটাই কপাল ভালো। তো যাই হোক, সেই তাবিজ কবচ করে বলছে 1 মাস 10 দিন, অমিত বলছে 1 মাস 10 দিন ভুগেছিল।
আমার বাবা। এবং শুধু আমার বাবা না, নারায়ণ কাকু, অশোক কাকু, অমল কাকু সবাই ভুগেছে। 1 মাস 10 দিন, বলে 1 মাস 10 দিন বাদে আস্তে 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 বাবা এবং ওর বন্ধুরা রিকভার করে এবং ওই তান্ত্রিক ওই তাবিজ কবজ দিয়ে কোন রকমে তাদের সেই যাত্রা উদ্ধার করে। বলে পরে বাড়ির থেকে বাবাকে এই মাছ ধরা নিয়ে কঠিন নিষেধাজ্ঞা করে, কিন্তু বাবা শুনতো না, বাবা মাছ ধরতে চলে যেত, ছিপ বা হুইল টুইল নিয়ে মাছ ধরতে চলে যেত। তো যাই হোক, তো উনি তো আজকে নেই, আমি ঘটনাটা আপনাদের শোনালাম। অমিত অনেক দিন ধরে বলছিল যে আপনার মুখে শুনলে আমার ভালো লাগবে, তাই ঠিক আছে আপনাদেরও বললাম। আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। ভিডিও বেশি দীর্ঘায়িত করব না, কারণ অনেকে দেখুন সেই মহালয়ার দিন থেকে প্রতিমা দেখা শুরু হয়েছে। আমার তো মানে 3 কালে গিয়ে 1 কালে ঠেকেছে, আমার প্রতিমা দেখার আর দরকার নেই। সেই অনেক সেই সাবেকি কলকাতার রাত জাগা পার্টি আমি, রাত জেগে ঠাকুর দেখা, কখনো গ্যাসের লরিতে, কখনো গাড়িতে, কখনো পায়ে হেঁটে, অনেক দেখেছি। আর ইচ্ছা নেই। তো পুজোর দিনগুলো বাড়িতেই বসে থাকি, কিন্তু আপনারা তো সবাই বেরোবেন, কেউ কেউ পুজোয় বেড়াতেও যাবেন, তা তখন আর গল্প বলে কোনো লাভ নেই। তো আমি দুটো ঘটনা আপনাদের শোনালাম, আপনারা কেমন লাগলো আপনারা জানাবেন। অশরীরী চ্যানেলটার পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে রাখুন, কারণ দেখুন বড় ঘটনাতে আমি এখনো হাত দিইনি। পশ্চিম মেদিনীপুরের আমার সেই ভাইজি অনেকদিন ঘটনা পাঠিয়ে বসে আছে। আরও কিছু কিছু বড় বড় ঘটনা আছে। আসানসোলের একটি ছেলে, সে পাঠিয়েছে, আরও একজন পাঠিয়েছে। আহ, সে আমাকে মাঝখানে ভিডিও কল করেছিল, তা আমি তাকে লিখেছি যে যেটুকু ভিডিও কল করো না, এটা তো একটা প্রাইভেট জায়গা, বাড়ি। হ্যাঁ, আমি হয়তো একটা লুঙ্গি পরে খালি গায়ে আমি বসে আছি, তুমি যদি ভিডিও কল করো বলো, এগুলো করতে নেই। এগুলো তুমি ফোনে যতবার খুশি কথা বলো, আমি কথা বলবো, কোনো ব্যাপার না। আমি ইন জেনারেল কেস আমার আত্মীয় স্বজনের সাথে কোনোদিন আমি ভিডিও কল করি না, কারণ আমি ওটা পছন্দ করি না, ভিডিও কলটা। তো ঠিক আছে, তা যার দরকারে ফোন নিশ্চয়ই করবেন, আমি সবার ফোন ধরি, ফোন অ্যাটেন্ডও করি। তো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলের সাথে থাকুন, কেমন লাগলো জানাবেন। আর একটা কথা, কারোর কাছে যদি এই ধরনের ঘটনা থাকে, তাহলে অবশ্যই আমাকে, যদি আপনি ইচ্ছে করেন, আপনার যদি মন চায়, আপনি আমার সঙ্গে শেয়ার করতে পারেন। সেক্ষেত্রে শেয়ার করবার ঠিকানা হলো আমার হোয়াটসঅ্যাপ নম্বর। হোয়াটসঅ্যাপ নম্বরটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। কীভাবে ডেসক্রিপশন বক্সে যেতে হয় তাও বলে দিয়েছি অনেকবার। যেখানে লেখা আছে মা, ঠাকুমা, দাদু আর সবতী, ওই জায়গাটাকে একটু প্রেস করে দিন, দেখবেন পুরো ডেসক্রিপশনটা আপনার সামনে আসবে। ওর নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে, ওই হোয়াটসঅ্যাপ নম্বরে এসে একটা হাই লিখে দেবেন এবং ঘটনাটা পাঠাবেন। অনেকেই দেখুন এসছেন হোয়াটসঅ্যাপে, কিন্তু ঘটনা পাঠাননি। কেউ বলেছেন 17 তারিখের পরে আপনাকে পাঠাবো, সেই সেপ্টেম্বর মাস চলে গেছে, অক্টোবর মাসের আর 2 দিন বাদে মাঝামাঝি হতে গেল। তখন আমাকে হয় কি জানেন তো, অটোমেটিক আমাকে ওখান থেকে, হোয়াটসঅ্যাপ থেকে আমাকে হোয়াটসঅ্যাপটা ক্লিন করতে হয়, কারণ আমার পক্ষে তো মানে গল্প খোঁজার মুশকিল হয়ে যাবে না। তা ঘটনা থাকলেই তবেই আসবেন। তো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, হেসে গেলে পুজোর দিনগুলোকে কাটান। আবার দেখা হবে। হুম, সবাইকে অনেক অনেক পুজোর শুভেচ্ছা, শারদীয়ার শুভেচ্ছা। নমস্কার।